ষষ্ঠী পূজায় কাল শুরু হচ্ছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা। সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আশ্বাস। পট পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি, ক্রেতার নাভিশ্বাস, সরবরাহে নজরের পরামর্শ। ডুবন্ত জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনায় ৫ দিন ধরে পানিবন্দী ২ লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। এবং আগের তুলনায় দেশে ৯.৫% বেড়েছে বাঘের সংখ্যা। জরিপ ফল ঘোষণা, রয়্যাল বেঙ্গল টাইগার আছে ১২৫টি। প্রাকৃতিক বনগুলো রক্ষায় উদ্যোগ নেয়ার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পূজা উপলক্ষে বৃহস্পতিবারেও ছুটি ঘোষণা করেছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দিরের সার্বিক প্রস্তুতি পরিদর্শন গিয়ে একথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের দাবি ছিল। তো আমাদের এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। সরকারকে যারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছেন, তাদেরকে জেনে রাখা দরকার যে সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে। দেশে বিদেশ থেকে কোনো রকম ষড়যন্ত্রকারী কোনো রকম স্পেস পাবে না। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই ঢাকেশ্বরী মন্দিরে ব্রিফ করে গেলেন ডিএমপি কমিশনার। তিনি এখানে জানালেন যে এবছর 253টি পূজা মণ্ডপ ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপে পূজা হবে, একই সাথে এই পূজা মণ্ডপগুলোকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি একটা ব্যবস্থা। একই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এই বছর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দুর্গাপূজার ছুটি এবছর থেকে একদিন বেড়ে যাচ্ছে। এটা কিন্তু সকলের জন্য একটি আনন্দদায়ী সংবাদ, কারণ অনেক বছর ধরেই কিন্তু এটা নিয়ে কথা চলছিল এবং এইটা দাবি ছিল যে দুর্গাপূজার ছবি একদিনের পরিবর্তে 2 দিন করা বা 3 দিন করার একটি দাবি তারা তুলেছিলেন। সেটিকে বিবেচনায় নিয়ে কিন্তু আজ সকালে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরে একটি ব্রিফিংয়ে আমাদেরকে জানিয়েছেন যে এবছর থেকে দুর্গাপূজার ছুটি কিন্তু একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এবছর যেহেতু শুক্র শনিবার পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু এবছর দুর্গাপূজার ছুটি তারা শুরু করতে চাচ্ছেন যে বৃহস্পতিবার থেকে, এবং এর প্রজ্ঞাপনটি কিন্তু দ্রুতই দেয়া হবে। সেক্ষেত্রে বলা যায় যে এবছর তাহলে দুর্গাপূজার ছুটি পাওয়া যাচ্ছে 4 দিন, যা এর আগে আসলে বিগত কোনো বছরেই দেখা যায়নি। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে যত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে এবং যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকল পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কিন্তু সহযোগিতা পাঠানোর ব্যবস্থা তারা করছেন। যে কিছুদিন আগে যে সনাতন ধর্মাবলম্বীরা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা আছেন তারা মিলে যে একটি আন্দোলনের রূপ তারা নিয়েছিলেন, সেখানে যে তারা 8 দফা দাবি জানিয়েছিলেন তারই কিন্তু 2 দফা কিন্তু আজ বাস্তবায়িত হলো যে আসলে, এবং সকলকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এবছর কিন্তু জোরদার করা হবে। আরেকটু জানিয়ে রাখতে চাই, এবছর কিন্তু ঢাকাতে 253টি পূজা মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু 222টি রয়েছে উত্তরে এবং 101টি রয়েছে দক্ষিণে। এই সাথে কিন্তু এবছর অনুরোধ করা হয়েছে যে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জনের কাজ সম্পন্ন করার জন্য। যেহেতু বিসর্জনকে ঘিরে প্রতি বছরই একটি বিশাল আয়োজন থাকে, সেক্ষেত্রে কিন্তু এবছর কিন্তু 15টি স্থান বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে এবং সেখানে নৌ পুলিশ, আনসার, র্যাব সহ থাকবে বাড়তি নিরাপত্তা। এছাড়াও কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক থাকবে পুলিশের টহল এবং
তারা জানাচ্ছিলেন যে এবছর সকল সম্প্রদায়ের মানুষ যাতে সুন্দরভাবে তাদের উৎসব পালন করতে পারে সেদিকে খেয়াল রাখা হবে, যাতে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে উঠতে পারে। এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকেশ্বরী মন্দিরে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে যৌথ ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে I like to welcome again to our honored guest, His Excellency the Ambassador of Republic of Korea and his colleague also. সম্মানিত বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের সংগঠনের নায়েবে আমির জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদেরকে বলেছেন যে আমরা একসাথে বসেছিলাম, কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরও কীভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি। একই সাথে সম্প্রতি যে গণ অভ্যুত্থান হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এদেশের গণমানুষের যে লড়াই ছিল 15.5 বছর ধরে চলে আসছিল, সেই লড়াইয়ের পরিসমাপ্তি পর্বে আমাদের দেশের ছাত্র তরুণ যুব সমাজ কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল, সেই পথের কারণেই অসংখ্য জীবনের বিনিময়ে, হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে, দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে। এই পর্বে বাংলাদেশ কিভাবে সামনে দেশের জনগণের উন্নতি, নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে, বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরও কীভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো, মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এবং তার সরাসরি যুক্ত ছিলাম মগবাজার থেকে। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নোত্তরে একথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে মব সহিংসতা নিয়ে প্রশ্ন করা হয় মিলারকে। এর উত্তরে তিনি বলেন, 2 সপ্তাহ আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, তাই এ নিয়ে তিনি ব্যক্তিগতভাবে কিছু বলতে চান না। We want to see the rights of minorities protected in Bangladesh, Thank you so much. As is true all around the world. Speak to these individual cases that you mentioned, but I can tell you that the Secretary met with the Prime Minister of Bangladesh just 2 weeks ago at the UN General Assembly. দেশের পট পরিবর্তন হলেও বাজারে পড়েনি তার প্রভাব। আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। এদিকে মৌসুমের শেষে এসে আগুন ঝরছে ইলিশের বাজারে। অন্যদিকে কমতির আভাস নেই চালের বাজারেও। এতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্তের। অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পলিসির পাশাপাশি অতীব প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। গত জুলাই ও আগস্টের শুরুর দিকে ব্রয়লার মুরগির দাম ছিল 200 টাকার ঘরে। হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থী ও সরকারি সংস্থার মনিটরিংয়ে আগস্ট ও সেপ্টেম্বরে সেই দাম নামে 160 টাকায়। 2 মাস ওঠানামার পর আবারও ডাবল সেঞ্চুরির ঘরে ফিরল ব্রয়লার মুরগি। গত সপ্তাহেও এই পণ্যের দাম ছিল কেজি প্রতি 185 থেকে 190 টাকা। চলতি সপ্তাহের শুরু থেকেই বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা কেজিতে। খাদ্যের দাম বাড়ি দেওয়ার কারণে
ছোট মুরগি ছাড়িয়ে দেওয়ার কারণে ব্রয়লারের দাম বেড়ে গেছে। আজকের বাজারে ব্রয়লার বিক্রি করতেছি 200 টাকা কেজি, পাকিস্তানি সোনালি বিক্রি করতেছি 260 টাকা কেজি, দেশি মুরগি 520 টাকা কেজি। সব মুরগির দাম একটু বাড়তি। 200 টাকা, 210 টাকা, 190 টাকা। তাহলে আগে তো অনেক ভালো হয়েছিল, হে তুলনায় তো এখন একদিকে সিন্ডিকেট ভাঙতেছে, আরেকদিকে ঘটতেছে। এদিকে রফতানির খবরের পর বাড়তির দিকে থাকা ইলিশের দাম এখন আকাশচুম্বী। বড় আকারের 1.5 কেজি ওজনের এক একটি মাছ বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকায়। 1 কেজি ওজনের মাছ বেচাকেনা চলছে 1800 থেকে 1900 টাকায়। বিক্রেতারা বলছেন মৌসুম শেষে মাছের সরবরাহ কমেছে, আর এতে দাম বেড়েছে। 400 টাকা কেজিতে বাড়ছে। যতদিন মনে করেন এক্সপোর্ট নিতেছে এলসি, প্রতিদিন কেজি প্রতি 50 টাকা করে বাড়তেছে। এই টাইমটাতেই কিন্তু আমরা সবসময় ইলিশ পাই, কিন্তু দাম কোনো মতেই কমতেছে না, বরং আগে যা ছিল তার থেকে আরো বেড়ে গেছে। বড়টা খেতে পাচ্ছি না, ছোটটা নিচ্ছি, ওই সে দুধের স্বাদ গলে মিটাচ্ছি আর কি। এদিকে বাড়তির দিকে চালের বাজার সব থেকে বেশি বেড়েছে মোটা চালের দাম। কমার সম্ভাবনা নাই, নতুন চাল যদি আসে 28 সেগুলো একটু দাম কমবে। আটার চালটার উপরে বেশি সমস্যা হয়ে গেছে, আটার চালটা এত দাম বাড়ছে কল্পনায়। অর্থনীতিবিদরা বলছেন সরকারকে মনিটরিং ও ফিসক্যাল পলিসির পাশাপাশি নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতিতে বিশেষ নজর দিতে হবে। এসেনশিয়াল প্রোডাক্টগুলোর কিন্তু প্রোডাক্ট স্পেসিফিক এই মনিটরিংটা করতে হবে, এবং এই তিনটা যেটা মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, সেটি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ক্ষেত্রে স্পেসিফিক যে আছে তার সাপ্লাই চেইনগুলো মনিটর করে প্রয়োজনীয় যদি ব্যবস্থা গ্রহণ করে, অবশ্যই ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি এবং বাজার ব্যবস্থাপনা এই তিনটার সমন্বয় করতে হবে। এদিকে 7 অক্টোবর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে 10 সদস্যের বিশেষ টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভারতের লোকসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা ভোটে হারের পথে বিজেপি। জম্মু কাশ্মীরে এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। হরিয়ানায় আবারও সরকার গঠনের পথে মোদির দল। সকাল থেকে ভারী বৃষ্টিতে নতুন করে প্লাবন আতঙ্কে ময়মনসিংহ অঞ্চলের মানুষ। ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি কিছুটা কমতে শুরু করলেও সকাল থেকে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দেখা দিয়েছে। বাড়িঘরে পানি থাকায় রান্নার চুলা জ্বালাতে পারছেন না বানভাসীরা। এতে খাবার সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। এ অবস্থায় বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হলেও অনেকে তা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। রান্নার পাইতেছি না, খাবাইতেছি না, জানো চিরামুড়ি তো দেই না, বাজার টা আনতাছি, খাইতেছি। রাস্তা আমাদের গরু বাছুর না, পোলা বান্না সব নিয়ে রাস্তা আমাদের আমরা আছি, অনেক কষ্ট। খেলার মেলান এগুলা টোগুলা যদি কিছু যদি পানি ফানি যদি পাওয়া যেত তাহলে পোলা ফানা কিছু ফান টান যেত। পানি একটু নামছি, তখন ফিরা বৃষ্টি দূর বেশি, পানি ফিরা বাড়তি পালা। বন্যার মধ্যে যখন বাঁচতেছে, গরু ছাগল ব্যক্ত বাঁচতে যাইতেছে গা, পোলা হরিলে ওখানে রান্না খাওয়ালা কিছুই নাই, কই রানবো, কই কি করবো। পদোন্নতির এক দফা দাবিতে সারা দেশে হাসপাতালে নার্সদের কর্মবিরতি চলছে। সেবা না পেয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব আমলাকে অপসারণ করে নার্সদের পদায়নের দাবিতে কর্মবিরতি পালন করছেন নার্সরা। সকাল 9টা থেকে সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালে এই কর্মবিরতি পালন করছেন তারা। একই দাবিতে তারা গত 1 ও 2 অক্টোবর সেবা বন্ধ রাখেন নার্সরা। দাবি না মানলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী এবং বরিশাল সদর হাসপাতালে আছেন অপূর্ব অপু। সরাসরি শুরুতে যাচ্ছি হায়দারের কাছে। নার্সদের এক দফা দাবি আদায়ের সারা দেশের সব সরকারি বেসরকারি হাসপাতালের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে। সকাল 9টা থেকে তাদের এই কর্মবিরতি শুরু হয়, এটি চলার কথা রয়েছে দুপুর 1টা পর্যন্ত। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে নার্সরা এখানকার তাদের কাজ বন্ধ রেখে এখানকার প্রশাসনিক ব্লকে জড়ো হন এবং তাদের দাবি আদায়ের যে এক দফা দাবি আদায়ের সেই কর্মসূচিতে তারা স্লোগান দিতে থাকেন। এসব আমরা হাসপাতালগুলোর ওয়ার্ডেও ঘুরেছি, দেখেছি যে সেখানে নার্সদের উপস্থিতি না থাকায় সেখানকার ভর্তি রোগীদের একটি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া এখানকার জানিয়ে রাখছি যে ঢাকা মেডিকেল সারা দেশের নিরীহ এবং
গুরুতর রোগীদের একটি ভরসাস্থল। সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে রোগী আসেন এবং প্রতিনিয়ত এখানে রোগীর একটি চাপ থাকে। নার্সদের উপস্থিতি না থাকার কারণে জরুরি বিভাগ এবং বহির্বিভাগে যে চাপটি রয়েছে, এছাড়া এবং শিডিউল যে অপারেশনগুলি এখানে হয় আজকে সকাল থেকে সেই অপারেশনের কথা রয়েছে, তবে সেই অপারেশন থিয়েটারে নার্স তারা না থাকার কারণে মূলত এখানে নিয়মিত অপারেশনগুলো বন্ধ রয়েছে এবং আজকে তারা শঙ্কা করছিলেন যে আজকে অপারেশনগুলো না হলে পরবর্তীতে আবার কবে তারা ডেট পাবে সেটি নিয়েও তারা শঙ্কা প্রকাশ করছিলেন। আমরা জানাচ্ছিলাম ঢাকা মেডিকেলের খবর, এছাড়া কিন্তু ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তাদের এই এক দফা দাবির যে কর্মসূচি, সেই কর্মবিরতি চলছে। আমি যদি নার্সদের দাবিগুলো বলে রাখি যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক এবং অতিরিক্ত পরিচালকের পদগুলো থেকে আমলাদের অপসারণ করে সেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নার্সদের প্রদান করতে হবে, এই এক দফার দাবিতে নার্সরা কর্মবিরতি করছে। তো এই বিষয়ে আরও খবর জানাতে বরিশাল সদর হাসপাতালে আছেন অপূর্ব অপু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও নার্সরা সকাল 9টা থেকে এখানে কর্মবিরতি শুরু করেছেন এবং দুপুর 1টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন এখানকার আন্দোলনকারীরা। আমরা বরিশাল সদর হাসপাতালে এই মুহূর্তে আছি। এর আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও খোঁজ নেবার চেষ্টা করেছিলাম, সেখানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল সদর হাসপাতাল সহ সব ধরনের বরিশালের সব সরকারি হাসপাতালই এই মুহূর্তে নার্সরা তাদের কর্মবিরতি পালন করছেন এবং তারা যে দাবিটি তুলেছেন তারা বলছেন যে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং বাংলাদেশ নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে সকল প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে ওই পদগুলোতে তাদের কর্মকর্তা অর্থাৎ নার্সিং কর্মকর্তাদের এক দফা তারা আসলে বলছেন তাদের দাবি এক দফা এটি মেনে নিতে হবে। সেজন্য তারা গত মাসের 9 তারিখ থেকে কার্যক্রম শুরু করেছিল এবং প্রায় প্রতিদিনই দফায় দফায় তারা আসলে এই কর্মসূচিটি অব্যাহত রেখেছে। তারা এই মুহূর্তে আমি যে ছবিটি দেখছি সদর হাসপাতালের একটি কনফারেন্স রুমে, শীততাপ নিয়ন্ত্রিত এই রুমে বসে তারা এই তাদের আন্দোলনটি চালাচ্ছেন। অন্যদিকে আমরা সাধারণ রোগী তাদের স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কিছুক্ষণ আগেও আমরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছি, তারা বলেছেন যে সরকারের সাথে বসে সব আন্দোলনের সমাধান করবার জন্য তারা তাদের জায়গা থেকে বলছে তাদেরকে কেন ভুগতে হবে। এটি হচ্ছে রোগী এবং তাদের স্বজনদের অভিযোগ বা তাদের দাবি। তারা কোনোভাবেই ভুগতে চাচ্ছেন না, তারা চাচ্ছেন সেবা চাচ্ছেন। আর আন্দোলনকারী নেতৃবৃন্দ তারা বলছেন যে তারা যৌক্তিক একটি দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন, কোনোভাবেই রোগীদেরকে তারা জিম্মি করতে চান না কিংবা কাউকেই তারা ভোগান্তিতে পড়ে রোগীদেরকে এমন কোনো কার্যক্রম করতে চান না। সেজন্য দিনের একটি নির্দিষ্ট সময় অর্থাৎ আজকে যেমনটি চালিয়েছে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই সময়টিতে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের শান্তিপূর্ণ আন্দোলন তারা চালাবেন বলে ঘোষণা দিয়েছে। বরিশাল থেকে নার্সদের কর্মবিরতির আপাতত আমার কাছে এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বরিশাল সদর হাসপাতাল থেকে। বৈষম্যের শিকার নারী ক্রিকেটাররা, ছেলেদের জন্য হোম অফ ক্রিকেটে এক আবাসিক একাডেমি থাকলেও মেয়েদের রাখা হয় ভাড়া বাসায়, নিরাপত্তা নিয়ে শঙ্কা। এবার বাণিজ্যের খবর। দফায় দফায় বৈঠক, সঙ্গে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা। এত কিছু করেও পদ্মা ব্যাংকে আটকে রাখা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রায় 1268 কোটি টাকা তুলতে পারছে না সরকার। টাকা আদায়ে চাপ দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তিতাস গ্যাস ও জীবন বীমা কর্পোরেশন। সুদ আসলে প্রায় 35 কোটি টাকা না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। আর জলবায়ু তহবিলের 874 কোটি টাকা আদায়ের উদ্যোগ নিচ্ছেন পরিবেশ উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। 2013 সালে প্রতিষ্ঠার 3 বছর পর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বড় ধরনের তারল্য সংকটে পড়ে ফার্মার্স ব্যাংক। তারপরও ব্যাংকটিতে বিপুল পরিমাণ সরকারি অর্থ আমানত হিসেবে রাখা হয়। ডুবতে থাকা ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে 2017 সালের নভেম্বরে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর পদত্যাগ করলে চেয়ারম্যান হন আলোচিত সমালোচিত ব্যবসায়ী নাফিস শরাফত। ফার্মার্স নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে যাত্রা শুরু করে। নথিপত্রে দেখা যায় মখা আলমগীরের পদত্যাগের ঠিক 1 মাস আগে এবং পরে পদ্মা ব্যাংকের 4টি শাখায় 25 কোটি 40 লাখ টাকা আমানত রাখে বিটিআরসি। 2.5% সুদে 1 থেকে 3 মাস মেয়াদে রাখা হয় এই অর্থ, অথচ বারবার
বারবার তাগাদা দিয়েও 7 বছরে সুদ আসলে প্রায় 35 কোটি টাকা তুলতে পারেনি বিটিআরসি। পদ্মা ব্যাংকে আমি একটাই কথা স্ট্রেইট বলতেছি, এনক্যাশের জন্য যাব। এনক্যাশ যদি না করতে পারি, লিগ্যাল ডিভিশনকে দিয়ে দিব, লিগ্যাল ডিভিশন দায়িত্ব নেবে মামলা করতে। 2015 ও 16 সালে পদ্মা ব্যাংকের 7টি শাখায় 1 বছর মেয়াদী আমানতের মাধ্যমে প্রায় 115 কোটি 53 লাখ টাকা রাখে জীবন বীমা কর্পোরেশন। এ অর্থ পরিশোধে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া পায়নি। সুদ আসলে বর্তমানে ব্যাংকটির কাছে পাওনা 126 কোটি 95 লাখ টাকার বেশি। 2015 সালে তৎকালীন ফার্মার্স ব্যাংকে 1 বছর মেয়াদে জলবায়ু তহবিলের 508 কোটি টাকা আমানত রাখা হয়। বারবার তাগাদা দিয়েও অর্থ ফেরত পায়নি সরকার। পরিবেশ উপদেষ্টা জানান, সুদ আসলে বর্তমানে 874 কোটি টাকা পাওয়া যাবে পদ্মা ব্যাংক থেকে। তাদের এখন বক্তব্য হচ্ছে যে তারা 2038 সালের আগে এই টাকাটা আমাদেরকে দিতে পারবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে একটা রোড ম্যাপ তৈরি করে দেবে, যাতে এই পাবলিক মানিটা যেই কাজে আমরা নিয়েছিলাম সেই কাজে আমরা ফেরত পাই। এর বাইরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 179 কোটি টাকা, তিতাস গ্যাসের 53 কোটি টাকা আটকে আছে পদ্মা ব্যাংকে। এ বিষয়ে পদ্মা ব্যাংকের বক্তব্য জানতে চেয়ে গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলে কথা বলবেন না বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আগের তুলনায় দেশের 9.5% বেড়েছে বাঘের সংখ্যা। রয়্যাল বেঙ্গল টাইগার আছে 125টি। সবার সহযোগিতায় আগামীতে বাঘের সংখ্যা বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে মন্ত্রণালয়ে সুন্দরবন বাঘ জরিপ 2028-এর ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জরিপের তথ্য অনুযায়ী পৃথিবীতে বর্তমানে 3840টি বাঘ আছে। 2023 থেকে 24 সালে সুন্দরবনে চালানো জরিপে বাংলাদেশের 125টি বাঘের তথ্য পাওয়া গেছে। 2018 সালের তুলনায় এই সংখ্যা 9.65% ও 2015 সালের তুলনায় 17.92% বেড়েছে। এ সময় জানানো হয়, আগের বাংলাদেশের 17টি জেলায় বাঘ পাওয়া গেলেও বর্তমানে সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাটের বাইরে অন্য জেলায় বাঘ পাওয়া যায় না। সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। সুন্দরবনের যে হুমকিটা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আছে, সেই হুমকিটা বাস্তবতা থেকে সরে যায়নি, সেটা এখনো আছে। এখানে দুটো পর্যায়ে কাজ করার প্রয়োজন এবং আমরা কাজ শুরু করেছি। বিধানসভা ভোটে হারের পথে বিজেপি। জম্মু কাশ্মীরে বড় ব্যবধানে এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। তবে হরিয়ানার আবারও সরকারের গঠনের পথে মোদির দল। জম্মু কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলাফলের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সকাল 8টা থেকে ফলাফল গণনা শুরু হয় এবং প্রথম 1 ঘন্টার মধ্যে হরিয়ানাতে যে ফলাফলের ট্রেন্ড বা আভাস পাওয়া যাচ্ছিল, তাতে কিন্তু নিঃসন্দেহে বিজেপি শিবিরে একটি হতাশ নেমে এসেছিল। ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ উল্লাসও শুরু করা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ফল গণনা যেদিকে যায় সেটি কিন্তু প্রথম 2 ঘন্টার মানে 10:30টার মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যায় যে আসলে তৃতীয়বারের মতো হরিয়ানাতে আবারও বিজেপি সরকার গড়তে চলেছে। আপনি জানেন যে 370 ধারা বিলোপের পর প্রথম এই জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট, সেই ভোটটি নানা কারণে রাজনৈতিক মহলে একটি তাৎপর্য দেখা দিয়েছিল। 3 দফায় নির্বাচন, আমরা জানি যে নির্বাচনে প্রচুর মানুষ এই 90 আসনের যে বিধানসভা তাতে কিন্তু ঢেলে ভোট দিয়েছেন। তখনই বোঝা যাচ্ছিল যে মানুষের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা এবং বোধ, জম্মু কাশ্মীর যে নানা রকমের বিতর্ক, সেই বিতর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। ফলত দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত যে ফলাফলের ট্রেন্ড, তাতে কিন্তু নিঃসন্দেহে বিজেপিকে ধাক্কা দিয়ে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স, এই দুটো দলের যে জোট, এই জোটে কিন্তু জম্মু কাশ্মীরের যে বিধানসভা, সেই বিধানসভা আসনে বসতে চলেছে। এবার আসি যে জানেন যে এবছর চলতি বছরের শুরুতে ভারতের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, লোকসভা নির্বাচন, সেটি অনুষ্ঠিত হয় এবং সেই লোকসভা নির্বাচনের পর এই প্রথম দুটো গুরুত্বপূর্ণ
বিধানসভায় নির্বাচন ভোট গ্রহণ হয় এবং এই নির্বাচনের ফলাফল কিন্তু রাজনৈতিক মহলে বড়সড় প্রভাব পড়ে। আপনি জানেন এছাড়াও কিন্তু এই বছরে 2024-এ আরও কয়েকটি রাজ্যে ভোট আছে, আর একটি রাজ্যের ভোটের ফলাফল স্বাভাবিকভাবেই অন্য রাজ্য এবং প্রতিবেশী রাজ্যগুলোতে পড়ে। হরিয়ানাতে যেটি হয়েছিল, আপনারা জানেন যে হরিয়ানাতে বিজেপির একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ হরিয়ানা থেকেই দেশ জুড়ে যে কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের যে মোটিভ, সেই মোটিভটা তৈরি হয়েছিল এবং যে কারণে নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি যে আম আদমি পার্টির পক্ষ থেকে যেরকমভাবে প্রচারণা করা হচ্ছিল এবং মনে করা হচ্ছিল যে এই বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি একটা ভালো ফল করবে, কিন্তু এখনও পর্যন্ত ফলাফলের ট্রেন্ড তাতে কিন্তু এই 90 আসনের এই হরিয়ানা বিধানসভাতেও একটি আসনেও কিন্তু এগিয়ে নেই অরবিন্দ কেজরিওয়ালের দল। সুতরাং এখানেও বোঝা যাচ্ছে যে কৃষক আন্দোলন নিয়ে যে চাপের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার বা বিজেপি, সেটা কিন্তু এবার তৃতীয় দফায় আবার বিজেপি ফেরার মধ্য দিয়ে বিজেপির শীর্ষ শিবিরে একটি স্বস্তির বাতাবরণ তৈরি হল। তো এই ছিল আমার কাছে ভারতের গুরুত্বপূর্ণ দুটি বিধানসভা নির্বাচন, জম্মু কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড নিয়ে যে বিশ্লেষণ, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারত থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ষষ্ঠী পূজায় কাল শুরু হচ্ছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পূজা উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি ঘোষণা। সংখ্যালঘুদের উপর হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আশ্বাস। পট পরিবর্তনের পরও উল্টো পথে বাজার। মাছ, মুরগি, সবজি সবকিছুর দামই নাগালের বাইরে। চালেও নেই স্বস্তি। সরবরাহ ব্যবস্থায় নজরের পরামর্শ। ডুবে থাকা জনপদে ভারী বৃষ্টিতে আবারও প্লাবন আতঙ্ক। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনায় 5 দিন ধরে পানিবন্দী 2 লাখের বেশি মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকট। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।